রিমা জানেই না যে তার মেয়ে তার জন্য পরিবারের তো কেউ জানেই না, ওনারা রিয়েলি সারপ্রাইজ হয়ে যাবে। আগে আমিও এরকম স্ট্যান্ডে দাঁড়ায় থাকতাম গাড়ি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। বাবার বাড়িতে আসার পরেই চলে এলাম লোহাগাড়া বাজারে। আসার পরে এত গরম লাগছিল, তারপর নিয়ে নিলাম আইসক্রিম। আইসক্রিম হাতে নিয়ে চলে এসেছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। এখানে যেগুলো রুলস ছিল সেগুলো আর কি পূরণ করা হলো। আমার সাইন লাগতো, সেটাও দেওয়া হলো। আর এই যে আমার টাকাগুলো এখন গণনা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। 5 বছর আগে আমার হাজব্যান্ড করোনার সময় আমাকে একটা ডিপিএস করে দিয়েছিল, যেটার উদ্যোগ আমার মা বাবাই নিয়েছিল। বলেছিল একটা ডিপিএস করতে, তো আমরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে করেছিলাম। বাট দেশের পরিস্থিতির কারণে ইসলামী ব্যাংকের অবস্থা কিন্তু খারাপ ছিল, ওনারা তখন টাকা দিতে পারছিল না। যখন আমাদের ডিপিএসটা পূর্ণ হয়ে যায় তখন আর কি। তো যাই হোক, কয়েক মাস পর হলেও আমরা যে টাকাটা হাতে পেয়েছি এটাই হয়। যদিও লাভ যতটা দেওয়ার কথা ছিল অতটা দিতে পারিনি, যাই হোক যেটাই পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমরা কিছু টাকা অ্যাকাউন্টে আবার রেখে দিলাম। তারপর চলে আসলাম আমরা আম্মুর জন্য একটা সারপ্রাইজ নেওয়ার জন্য। আসলে কি নিব আমি ভাবতেছিলাম। তারপরে ভাবলাম যে আমার মায়ের সব থেকে প্রয়োজনীয় জিনিসটাই নিই। আসলে গোল্ডের কিছু গিফট করতে চেয়েছিলাম, তো ভাবলাম যে আম্মু আসলে গোল্ডের তেমন কিছু নিজের যেগুলো আছে ওইগুলাই ইউজ করে না, তো আম্মু যেটা ইউজ করতে পারবে সব সময় সেইটাই আর কি দিই। তো এখানে আমি ভাবলাম যে ফ্রিজ আম্মুর একটা দরকার। আমাদের বাসায় একটা ফ্রিজ আছে, সেটা বেশ ছোট। তো আম্মু বলতেছিল কয়েকদিন যাবত, আমাকে ফোন দিয়ে এমনি বলতেছিল যে ফ্রিজে জায়গা থাকে না, একটা ডিপ ফ্রিজ কিনবে। তো আমি এখানে ভাবলাম যে একটা ডিপ কিনে দিব। পরবর্তীতে আবার শ্রাবণ আমাকে সাজেস্ট করলো যে একটু বড় দেখেই নাও, যে ডিপটা একটু বড় হোক, নর্মালটা দুইটাই আর কি বড় দেখেই নাও। তো আমিও ভাবলাম যে হ্যাঁ, আমাদের আগের ফ্রিজটাও যেহেতু অনেক পুরানো হয়ে গেছে, সেটা একদম আমার ছোটোবেলায় আর কি, কি বলবো, তখন আর কি মনে হয় 10-11 সাল এরকম হবে। শিওর বলতে পারবো না, আমার আম্মুই ভালো বলতে পারবে। তো এখানে আমরা ফ্রিজগুলো দেখতেছিলাম, কিন্তু কেন জানি কোনো একটা কারণে তেমন মন মতো হচ্ছিল না। আর এখানে আমি দেখেই যাচ্ছি। তো অবশেষে শ্রাবণী পছন্দ করলো, বলল এর ভিতর থেকে এই দুইটা পছন্দ করেছে, দুইটার ভিতর একটা নিতে। আসলে নিজের জমানো টাকা বা নিজের কষ্টের গোছানো টাকা দিয়ে যদি মা বাবাকে কিছু দেওয়া যায়, সেটা আসলে অন্যরকম একটা শান্তি কাজ করে। মা বাবার বড় সন্তান হয়ে বাবা বাবাকে তেমন কিছুই দিতে পারিনি, আর আমার মা বাবা আসলে আমার কাছ থেকে তেমন কিছু আশাও করেন না। তো আমাদের ফ্রিজ কেনা হয়ে গেছে। তো মূলত যেটা চুজ করেছিলাম সেটাই কেনাকাটা শেষ। এখন সামনে চলে আসছে, এটা তো মিম দেখাবে কোনটা নেওয়া হয়েছে। তো ওরও পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। আর আমার শ্বশুর পরিবারের তো কেউ জানেই না, ওনারা রিয়েলি সারপ্রাইজ হয়ে যাবে। এনিওয়েজ, চা খাই। তো আমাদের ফ্রিজটা এখন রেডি করা হচ্ছে। কোন ফ্রিজটা নিয়েছি সেটা অবশ্যই আপনাদের ভিডিওতে দেখাবো বাসায় গিয়ে। আর সত্যি বলতে নিজের তো একটা ইচ্ছা থাকাই লাগে মা বাবাকে দেওয়ার জন্য। বিয়ের পরে আসলে একটা মেয়ের দেখা যায় চাইলেও সব কিছু দিতে পারে না, কিন্তু আমার হাজব্যান্ড সে এমন একটা মানুষ, সবসময় ইন্সপায়ার করে আমার ফ্যামিলিকে দেওয়ার জন্য, আমার ফ্যামিলির প্রয়োজনে সবসময় পাশে থাকার জন্য। আলহামদুলিল্লাহ, আমি যখন বলেছি যে আমি আমার আম্মুর জন্য কিছু একটা নিব, তো সে এক কথায় বলছে, অবশ্যই তুমি কি নিবে বলো। তোমার ও আমার যে ফ্রিজটা আমার 1,50,00,000 টাকার উপরে কিন্তু ফ্রিজটার দাম পড়েছে। তো সে কিন্তু তার থেকেও বেশি টাকা নিয়ে ব্যাংকের থেকে ওর না জমা দিয়ে রাখছে কাছে, তো বলছে যেটা লাগবে এই টাকার ভিতর তুমি নাও। তো সে সব সময় আমাকে সাপোর্ট করে, সেটা তো বলতেই হবে। আসলে অনেক মেয়ে আছে যে তারা চাইলেও তার মা বাবাকে কিছু দিতে পারে না, কারণ তার হাজব্যান্ড বা তার শ্বশুরবাড়ির ফ্যামিলির কারণে। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি যে ফ্যামিলিতে আছি তাদের আসলে মন মানসিকতা এরকম না। তাদের মন মানসিকতা আলহামদুলিল্লাহ অনেক বেশি বড়। তারা সবসময়ই বলে, যেমন আমার ননদ, ও সবসময় বলে যে আন্টিকে এটা কিনে দেন, ওটা কিনে দেন। আমার হাজব্যান্ডও সেম, যদি আমার শাশুড়ির জন্য কিছু কেনাকাটা হয় তো ও তখন সাথে সাথে বলে যে মার জন্য দেখো। এরকমই আর কি, ওর আসলে প্রশংসা করে শেষ হবে না। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন।
আমরা যেন সারা জীবন সুখে দুঃখে দুজনের পাশে থাকতে পারি। তো আমরা আবার হচ্ছে বাজার থেকে লিচু, তারপর এখানে দেখলাম তরমুজ একদম লাল টকটক হয়েছিল। তো আমি বললাম যে একটা তরমুজও নাও। তো লিচু আমার আরশিয়া বেশ পছন্দ করে, তো লিচু আর তরমুজ নেওয়া হয়েছে। তারপরে আমরা হচ্ছে লক্ষ্মীপাশা এসে এইখানে হচ্ছে লোহাগাড়ার মুসলিম সুইট, এটা তো লোহাগাড়ার মানে বিখ্যাত একটা মিষ্টিরই দোকান হয়ে গেছে। যদিও আগে মানে এতটা মানে কয়েক বছরও হইলো আর কি, মনে হয় 5-6 বছর খুব পপুলার। তো ওনাদের দোকান থেকে আমাদের হচ্ছে আসলেই মিষ্টি নেওয়া হয়। তো এখান থেকে হচ্ছে সন্দেশ, দই, মিষ্টি এগুলা হচ্ছে শ্রাবণ নিচ্ছে তার শ্বশুর বাড়িতে। আর ও হচ্ছে যেদিন আমাদের বাসায় গেলাম ওই দিন আসলে মানে এত সকালবেলা গেছি আর কিছু নেওয়ার মতো এনার্জিও ছিল না যে আবার এই দিক পিছন দিকে এসে জিনিসপত্র কিনে নিয়ে যাব। তো আজকে যেহেতু এসেছি তো এখানে সব কিছু আর কি শ্রাবণ আবার কিনেছে। আগে আমিও এরকম স্ট্যান্ডে দাঁড়ায় থাকতাম গাড়ির জন্য, দাঁড়ায় দাঁড়ায় খাইতাম। আমার স্কুলে যাওয়ার নাস্তা ওদের দেখে আমার মনে পড়লো সে পুরানো দিনের কথা। রেখে গেছিলাম, এখন বলতে কি আনছো, কি নিয়ে আসছিল? হ্যাঁ যাও উপরে যাও, উপরে যাও। কই তোমার নানি কই, নানা কই? আব্বু বলে এখনো লোহাগড়ার থেকে বাজারের থেকে আসিনি। আরে লোকের কাম। গেট খুলতেছে না। উদয় যাবো স্যার। তুমি কি না কই? সিরিজ কিনতি? সিরিজ চাইছি আমি। যাক আসে নানুমনের জন্য কি গিফট? হ্যাঁ নানু খুশি দাগ হইছে। আমাদের ফ্রিজ চলে আস। তো আম্মুর রিয়াকশন একটু ভিডিও করলাম, যদিও মানে আম্মু দেখে অত পুরাই অবাক। আব্বু এখনও আসেনি বাসায়, তো আব্বু দেখলে কি বলবে আল্লাহ পাকি জানে। তো এখানে আম্মু দেখে বলতেছে কেন ফ্রিজ নিছো, আমি কি একবারও বলছি আমার কাছে তো একবারও শোনোনি, হঠাৎ করে যেয়ে কিনে নিয়ে আসলা। আসলে আমি চেয়েছিলামই সারপ্রাইজ দিতে, তাই আর কি বলা হয়নি, এটা আর কি করে বলি বলেন। তো যাই হোক ফ্রিজটা উঠাতে বেশ কষ্ট হয়েছে, আর এমন সময় ফ্রিজটা আনা হয়েছে একদম ভর দুপুরবেলা। বাসায় তখন এমনিতেই আমাদের বাসায় এখন পুরুষ মানুষ তেমন নাই, তো কেউই নেই, আমার আব্বুও বাসায় নেই, আমার ভাই আবার গেছে কোথায় জানিস তারও খোঁজ নেই। তো ফ্রিজটা উঠাইতে যে ভ্যানালা ছিল ওই চাচা, তারপর আমার চাচাতো ভাই খুব কষ্ট হয়েছে। আর কাজটা শেষ হয়েছে, তারপরে হচ্ছে আমার চাচাতো ভাই আমার ভাই আসছে, ওরা আবার তাল কেটে নিয়ে আসছে। তো এই বছরের প্রথম তাল খাবো। আসলে গ্রামে না এত বেশি শান্তি আমার কাছে মনে হয় যে এখানে আসলে খাবার দাবারের কোনো কিছুর মানে অভাব নেই, তাই না? তো এখন তালের সিজন, যদিও পুরাপুরি মানে এখনও মানে পারফেক্ট খাওয়ার মতো হয়নি, তারপরও যেহেতু এসেছি তাই নিয়ে এসেছে। তো এই যে আমাকে কেটে দিছে, এইটা দেখে তো মানে আমার সেই লোভ লাগতেছিল, আমার মতো মনে হয় সবারই খেতে ইচ্ছা করছে। তো আমাদের বাড়ির অপোজিটেই এরকম গাছ লাগানো, তো এইখানে এসে দাঁড়ানোর পর মানে কারেন্ট নাই, এখানে এসে দাঁড়ানোর পর দেখি যে এত পরিমাণে খেজুর গাছ হয়েছে। ছোটোবেলায় এই খেজুর গাছের নিচ থেকে হচ্ছে খেজুর সকালবেলায় এসে কুড়ায়ে খাওয়া হতো। আর এখন মনে হয় ছেলেপেলেরা এগুলো খায় না নাকি জানি না, এত পরিমাণে গাছ হয়ে আছে, যদি কেউ খাইতো তাহলে তো এত গাছ হইতো না মনে হয়। আর এই সাইডের এই গাছটা দেখলাম বেশ বড় হয়ে গেছে কয়েকটা। আর আমরা শহরে তো মানি প্লান্ট কেনার জন্য পাগল হয়ে যাই, অনেক টাকাতে কিনতে হয়। আর এই যে দেখেন আমাদের বাড়ির সাইডে মানে হয়ে গাছ মানে ভরে আছে একদম। তো এখন বাসায় আবার ধান আনছে, আব্বু আবার বাজার থেকে এসে ধান আনতে গিয়েছিল। তো এখানে হচ্ছে আমার চাচতো ভাইটাই ওরা হচ্ছে ধানটা নামাচ্ছে। আর এই যে দেখেন মাথার উপরে কি মেঘ, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। এই ধানগুলো হচ্ছে মানে জমি অন্য মানুষদের দিয়া, তো ওনারা হচ্ছে কেটে রাখছিল, এখন নিয়ে আসতে হবে আর কি, তাই নিয়ে আসছে। আর এইগুলা মানে ভিজে এর ভিতরে মনে হচ্ছে গাছ হয়ে গেছে, হ্যাঁ এরকম একটা অবস্থা। কারণ কয়েকদিন পরপরই মানে 2-1 দিন তো বৃষ্টি হচ্ছেই, তো এই ধানগুলো আনবে আনবে করে আর আনা হয়নি, তো অবস্থা খারাপ। আর আনার পরে বাসায় তো দেখতেছি যে এখন আবার বৃষ্টি হবে, তাই আবার সব কিছু এক জায়গায় গুছিয়ে রেখেছে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো এখানে আসা হচ্ছে লিচু পেয়ে তো মাশাল্লাহ অনেক বেশি হ্যাপি হয়ে গেছে। আর আমাদের এখানে তালের রস হয়, তো তালের রস এনে দিয়েছে আব্বু। আর এখানে হচ্ছে আম পাড়া হয়েছিল, আম মাখাই খাবো, তো ভাবি টাইমই হয়নি, তো ভাবি এখন হচ্ছে আম মাখানোর জন্য সব কিছু রেডি করছে। আর কারেন্ট নাই, আমি টর্চ লাইট ধরে আছি আর ভাবি হচ্ছে আমগুলো ধুয়ে নিল।
তো এর ভিতর আবার কারেন্টও চলে এসেছে। আমি তালের রস খাইলাম, তারপর আম্মুর হাতের এই যে দুধ চা, মানে বাড়ি আসার পর শুধু খাওয়ার উপরে আছি। এই যে এখন ডাব খাচ্ছি। তো বাড়ি আসলে ওজন মনে হয় 2-3 কেজি এমনিতেই বেড়ে যায়। এখানে যে খাতাটা দেখতেছেন এটা হচ্ছে আমার এসএসসি লাইফের প্র্যাকটিক্যাল খাতা। আমার আম্মু ফিজিক্স কেমিস্ট্রি সব খাতা এরকমভাবেই যত্ন করে রেখে দিছে, তো ভাবলাম যে আমার স্মৃতিতেও রেখে দিই। হয়তো বা কিছুদিন পরে খাতাগুলো থাকবে না, অনেক বছর হয়ে গেছে, তারপরও সেই আগের মতোগুলাই আছে পৃষ্ঠাগুলা। এটা হচ্ছে আমাদের নতুন ফ্রিজটা, আর এটা হচ্ছে আমাদের আগের ফ্রিজটা। এই ফ্রিজটা আসলে অনেক স্মৃতি আছে। এই যে আগের ফ্রিজ, হ্যাঁ এটা এই যে এই বাটারফ্লাই টেলা এগুলো আমার মানে একদম ছোটোবেলায় লাগানো। হ্যাঁ, টম অ্যান্ড জেরি কার্টুন দেখতাম, এত বেশি পছন্দ ছিল। সো এই ফ্রিজটা মানে আমি কয় সালে এই ফ্রিজটা কিনছিলা? 10-11 সাল তো হবেই, তাই না? 10-11 সালে কেনা হয়েছিল। তো এই ফ্রিজটা ওই ফ্রিজটার থেকে একটু বড় আর কি ওইটা। হ্যাঁ, আর আমি তো হঠাৎ করে কইলাম দেখে। এই যে রেখে দিয়েছে আমু ফ্রিজ অলরেডি জিনিস। আমি একটু কমাই দিই, হ্যাঁ কমাই দিতে বলছি। বাগানের ভিতরগুলো হলো এইখানে ডয়ার, হ্যাঁ ডয়ার একটা অলরেডি খুলে রাখছে, কারণ একটা দুধ রাখা হয়েছিল, সে দুধ হচ্ছে পড়ে গেছে, তা আম্মু রাখছে। দেখেন সালিম কি খাচ্ছে, আর আম্মু দেখেন হাঁসের ডিম। ডিম দেখ, ওই ডিমটা দেখ। এটা কার ডিম ভাই? কোয়েলের ডিম তো ছোট। এই দেখেন কত ছোট, হ্যাঁ দেখো ডিমটা। হাঁসের ডিম। এটা হাঁসের ডিম? কি কয় শ্রাবণ? এটা কোন হাঁস ভাই? হাঁসটার আমার দেখার ইচ্ছা। আর এই ফ্রিজটা কিন্তু নষ্ট না, এটাও কিন্তু ভালো, কিন্তু আমাদের হচ্ছে ওই ফ্রিজটা অফ করে লাইন অফ করে রাখছে কেন, মনে হয় রাইস কুকার চালাইছিল তাই। এটাও কিন্তু ভালো, এটা কিন্তু নষ্ট না, কিন্তু হ্যাঁ এটার ডিপে জায়গাটা খুবই কম ছিল, ছোট ছিল, এই কারণে আমি হচ্ছে ওই ফ্রিজটা আম্মুকে নিয়ে দিলাম। আর এইখানে দেখেন আমার বাপ হচ্ছে বাঙ্গি কিনে নিয়ে আসছে। বাঙ্গি খাইতে ভালো লাগে না, শরবত করলে ভালো লাগে অবশ্য। কিন্তু এত বড় কেন, ছোট কচি কাঁঠাল চাইছিলাম, যেগুলো বিচি এখনো শক্ত হয়নি। তাই তো করছি। তো পুকুরের এই সাইডে আসা হয়নি এবার, তো ভাবলাম যে পুকুরে কতটুকু পানি আছে একটু দেখে আসি। আসলে একটা দিন সময় করে এসেছি, ওইভাবে করে আর কি ঘোরাফেরা হয়নি, কিন্তু বাড়িতে গেলে কেন জানি আসতেই ইচ্ছা করে না, মনে হয় কয়েকটা দিন থেকে যাই, কিন্তু আসলে ব্যস্ততার কারণে বাসায় তো যেতেই হবে, ঢাকাতে না গেলে তো আর যা মানে থাকার উপায় নেই এখানে। তো এখানে যে কালকে বৃষ্টি হয়েছিল, তারপর আবার ওই ধানগুলো আজকে একটু রোদ্দুরে দিয়ে দিছে। আর এই চীন হাঁসগুলো আমার আম্মুর। তো এখানে চীন হাঁস একটা জবই দিয়েছিল আমাদের খাওয়ানোর জন্য, আর 3টা আছে মাশাল্লাহ। তো এইখানে হচ্ছে আবার ধানগুলো রোদ্দুরে দিছে, এখন এত পরিমাণে রোদ উঠছে, আম্মু আবার সব কিছু গোছাচ্ছে, আমরা যেহেতু চলে যাব আমাদের যা যা দিবে। এখানে হচ্ছে থানকুনি পাতা, এইগুলো মাত্রই তুলে আনা হয়েছে, এত বেশি সুন্দর মাশাল্লাহ। আর এটাকে হচ্ছে পেপলি শাক বলে, এই শাকটা একটু তিতো হয় খেতে। আমি জানি না আপনারা অনেকে হয়তো বা অজানা এই শাকের ব্যাপারে আর কি, আমার শ্বশুরবাড়ির লোকেরাই আর কি চিনে না, আর আপনাদের কি বলবো। তো এইখানে হচ্ছে আম্মু আবার কচু শাক দিছে, গাছে 2টা কাঁকরোল হয়েছে সেটাও তুলে এনে রাখছে। আসলে মানে যা আছে সব কিছু আর কি প্যাকেটে করে দিচ্ছে। এইখানেও আরেকটা শাক আমাকে হচ্ছে বলছে যে বাড়ি যেন শুধু শাক পাতাই খাই বাসায় ঈদের কয়েকদিন আর কি। তারপরে এই যে বস্তা ভরে জিনিসপত্র দিয়ে দিছে। তো আমাদের অটো চলে আসছে, এখন চলে যেতে হবে, আর শ্রাবণ আগেই চলে গেছে, আমাদের ব্যাংকে আর একটু কাজ বাকি ছিল সেই কাজটা কমপ্লিট করার জন্য। তো এখন হচ্ছে সব কিছু মানে আমরা নিয়ে আমি ভাই আর আরশিয়াই যাব এই অটোতে। বিয়ের এত বছর হয়ে গেছে, তারপরও কেন জানি না যাওয়ার সময় বেশ মন খারাপ লাগে। আমার আব্বু আম্মুর মুখের দিকে আমি তাকাইতে পারি না বিদায় দেওয়ার সময়, এখনও প্রচুর পরিমাণে কষ্ট পাই। যাই হোক, কিছুই করার নেই, বাবার বাড়ি ছেড়ে এখন চলে যাচ্ছি ঢাকায়। তো এখানে হচ্ছে সাম্পানে একটু 20 মিনিটের আর কি বিরতি দেয়। তো আমরা ভাবলাম যে নামবো না, তারপর আবার ভাবলাম যে গাড়ির ভেতর থেকে কি করব, একটু নেমে একটু হেঁটে আসি। আরশিয়া ইদানিং ললিপপ খাওয়া শিখছে, ওর বাবা এটা শিখাইছে। তো ও ললিপপটা পেয়ে বেশ খুশি, যদিও আমি ওকে খেতে দিতে চাই না, কারণ মানে বাচ্চারা এইসব খেলেই তো দাঁতে সমস্যা শুরু হয়ে যায়।
তো ছোটোবেলায় আমার ছোটো ভাইয়ের দাঁতের অবস্থা এতই খারাপ ছিল যে ডাক্তারের কাছে যাইতে হইতো ওর দাঁত তোলার সময়। যাই হোক, এইখানে দেখলাম যে একটা অ্যাকোরিয়াম, আর সে অ্যাকোরিয়াম দেখে এত বেশি হ্যাপি হয়েছে। আমাদের বাসার যে অ্যাকোরিয়ামটা ছিল ওটা হচ্ছে সবগুলো মাছ মরে গেছে। তেলাপোকা, আসলে তেলাপোকার ওষুধ দেওয়া হয়েছিল, তেলাপোকা সেই বিষের ওষুধ খেয়ে আবার ওই অ্যাকোরিয়ামের ভিতর কেন জানি না পড়ছে। তো পড়ার কারণে পুরো মাছ মানে সকালবেলা উঠে দেখি সব মরে গেছে। তো এখানে এসে দেখলাম ফ্রেশ রজনীগন্ধা ফুল রেখেছে। তো আমরা তেমন কিছু খাবো না, আর 20 মিনিটের রেস্ট বাসা থেকে খেয়েই আসছি, তেমন কিছু খাওয়ার মানে প্রয়োজনও নেই। তারপরেও আমরা হচ্ছে গরম যেহেতু বাহিরে প্রচুর, আমরা কোল্ড কফি নিলাম। তো কোল্ড কফি খাওয়া শেষ করে আমরা আবার এখানে আসার পরে আর সেই ছোট ক্যান্ডির যে বালতিটা ওইটা নিছে, আর আমি এইখান থেকে এই তেঁতুলটা নিছি। এই তেঁতুলটা খেতে মিষ্টি আর অনেক মজা, আমার তো খুব ভালো লাগে। আর এই ড্রাই ফ্রুটের ক্যানটা নিয়েছি। তো সব কেনাকাটা শেষ করে এখন হচ্ছে আমরা আবার বাসের দিকে রওনা দিলাম। বাসে ওঠার পরেই তো আর এখন ক্যান্ডির ওই জারটা খুলে আমরা সবাই মিলে একটা একটা করে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তো আমার যদিও বেশ একটা ভালো লাগে না, তারপরে ছোট বাচ্চাদের আসলে এইসবই পছন্দ। আর বাহিরের দৃশ্য দেখে মনে হচ্ছে যে আবার কবে নড়াইল আসবো কে জানে। তো আসলে নড়াইলে না গাছপালা সব কিছুতে আর কি ভর্তি, আর আমার মনে হয় যে আমাদের এলাকায় আলাদা একটা ঘ্রাণ আছে। তো এই যে আমাদের এই বাসে হচ্ছে আমাদের যাওয়া, এটা হচ্ছে লিটন ট্রাভেলস। তো আমরা অলরেডি ঢাকায় যে পৌঁছে গেছি, আমাদের 2 ঘন্টা প্লাস জার্নি ছিল। তো আলহামদুলিল্লাহ জার্নিটা খুব বেশি কষ্ট হয়নি, আর আমাদের বাসা থেকে আসতে তো খুব বেশি একটা সময়ও লাগে না, তাই কষ্টটাও কম। তো এখানে হচ্ছে আমরা দাঁড়ায় আছি কারণ এই সাইডে রিক্সা নেই। তো রিক্সা এই যে শ্রাবণ পেয়েছে, আমরা এখন বাসায় যাব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।